অনন্যাদের বাড়িটা আজ বেশ জাঁকজমকপূর্ণ। বাচ্চারা চারদিকে ছোটাছুটি করছে, আনন্দ করছে। আলামিনকে নিয়ে এসেছিল রত্নার বাবা মা। রিফাত বলে দিয়েছে সে এ বাড়িতে কাজকর্ম করলেও আমার ছোট ভাইয়ের মতো। সে তার প্রিয় আপুর বাড়িতে এসে ভীষণ খুশি। এই অনন্যা আপুর সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিন থেকে আপু তোকে ভীষণ ভালোবাসে। বাচ্চাগুলোর সঙ্গে সে খুব ভালো মিশে গিয়েছে। বড়দের সকলের মুখটা বেশ উজ্জ্বল, যেন তারা ভীষণ খুশি। অনন্যা ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো। অনন্যার বড় ভাবি সামিয়া অনন্যাকে তার ঘরে নিয়ে গেল ফ্রেশ করিয়ে রেডি করে আনার জন্য। রিফাতকেও গেস্ট রুম দেখিয়ে দেওয়া হলো ফ্রেশ হওয়ার জন্য। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে আছে অনন্যা। তার এক পাশে তার হাত ধরে বসে আছে মানছুরা বেগম, আর এক পাশে রত্না। এই সোফার পিছনে অনন্যার বরাবর দাঁড়িয়ে আছেন অনন্যার মা আকলিমা বেগম। খানিকক্ষণ পরপর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তাদের সামনে আরও উপস্থিত আছে অনন্যার দুই ভাই অনেক অপূর্ব, বাবা আমজাদ, রিফাতের বাবা রাহুল আমিন। অনন্যাকে রিফাতের মা আর অনন্যা মা মিলে বোঝাচ্ছেন। মানসুরা বেগম বললেন, দেখো মা, তোমার সঙ্গে যা হয়েছে তা খুব খারাপ হয়েছে, তাই বলে কি তুমি সারা জীবন এভাবে কাটিয়ে দেবে? বিয়ে তো তোমাকে সেই করতেই হবে। তাহলে আমার পরিবারে যেতে তোমার এত আপত্তি কিসের মা? ছেলেটা তোমাকে খুব ভালো রাখবে মা, বিশ্বাস করো, ও ভীষণ ভালো ছেলে। আমার ছেলে বলে বলছি না, সে তার প্রিয় মানুষের ভীষণ ভালোবাসতে জানে। মঞ্জুরা বেগম অনন্যার মাথায় হাত বুলিয়ে আরও বললেন, আর তুমি তার ভীষণ প্রিয় মানুষ। আমাদের ছেলেটা তার বাবা মার কাছে সতেজ কিচ্ছু চায় না জানো, কিন্তু তোমাকে চেয়েছে, তোমার জন্য অপেক্ষা করেছে। তোমাকে পাওয়ার নাকি আল্লাহর কাছেও সবচেয়ে বড় প্রতীক্ষার পুরস্কার হবে। আমি জানি তুমি কি ভাবছো, তুমি হয়তো ভাবছো তুমি বিবাহিত, তাই আমরা রিফাতের পরিবার তোমাকে মেনে নিবে না। তুমি কি জানো, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই আমার মনে হয়েছিল এমন একটা মেয়ে যদি আমার ছেলের বউ হয়ে আসতো। আর দেখাও, সেই মেয়েটাই আমার ছেলে পছন্দ করে বসলো। তুমি বিবাহিত ছিলে আর তুমি ডিভোর্সে, সেটা জেনে আমাদের কিন্তু এক মুহূর্তের জন্য মনে হয়নি এমন একটা মেয়ে আমাদের ঘরে আসার যোগ্য না। তবে ওই লোকগুলোর ওপর ভীষণ মায়া হচ্ছে আমার, যারা তোমার মতো একটা সোনার টুকরো তারা হারিয়ে ফেলেছে। তোমার অতীত আমাদের কখনো মনে পড়বে না, শুধু তুমি নিজেকে শক্ত করে নাও। দেখো মা, তোমার পরিবারটা সবাই রাজি, আমার পরিবারের সবাই রাজি। এখন শুধু তোমার একটা উত্তরের উপর নির্ভর করে আমাদের সকলের আনন্দ, আমাদের সকলের মুখের হাসি। অনন্যার বাবা আমজাদ হোসেন বললেন, মামুনি, তোমাকে ফের নতুন জীবনে এগোনোর জন্য জোর করার এই সাহস বা মুখ কোনোটাই আমার নেই। তবু বাবা হিসেবে তোমার সুখটা আমার বড্ড দেখতে ইচ্ছে করে মা। রিফাতকে হয়তো তুমি আমার চেয়ে বেশি দিন চেনো, তবে সে কিন্তু আমার কাছে গত 1 বছর ধরে আসা যাওয়া করে। তোমাকে রাজি করাতে পারলাম কিনা সেটা জানার জন্য। অনন্যা অবাক হয়ে তাকালো তার বাবার দিকে। আমজাদ হোসেন মেয়ের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, বললেন, হ্যাঁ মা, আমি তখন থেকেই রিফাতের খোঁজখবর, তার পরিবারের খোঁজখবর নিয়েছি তোমার অজান্তে। তার উপর নজরদারিও করেছি। এখন পর্যন্ত অভিযোগ করার মতো কোনো কিছুই আমি পাইনি। তোমাকে বলারও সাহস আমার হয়নি। তাই তো ছেলেটাকে আমি পারমিশন দিয়েছিলাম যাতে তোমাকে সে রাজি করিয়ে নিতে পারে। তবে এখনও সে ব্যর্থ হয়ে তারপর আবার আমার কাছে ফিরে এলো। এবার আর একা আসেনি, সপরিবার এসেছে। ওনার চোখে একবার রিফাতের দিকে তাকালো। লোকটা তার দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে। দৃষ্টিতে দৃষ্টি মিলন হলো। অনন্যার ভেতরটা কেঁপে উঠল। মানুষটার দৃষ্টিটা বড্ড ধারালো। লজ্জায় চোখটা ফিরিয়ে নিল অনন্যা। মনসুরা বেগম ফের অনন্যার মাথায় হাত বুলিয়ে বললেন, মামুনি, আমরা তোমার উত্তরের অপেক্ষায়। তোমার যদি মনে হয় আমরা তোমাকে ভীষণ জোর করছি, সেটাও তুমি আমাদের বলে দাও। তোমার ভয়টা যুক্তিযুক্ত। রিফাতের বাবা রাহুল আমিন গলা খাকিয়ে দিয়ে বললেন, আমি কিছু বলছি না বলে কি মেয়ে আমাদের রাজি হচ্ছে না নাকি? অনন্যা কেঁপে ওঠে, তার চোখে পানি জমে। মানুষগুলো তাকে এত ভালোবেসে কেন ভেবে পেল না সে? তার ভীষণ ভয় হয় এত ভালোবাসা আবার ফিকে হয়ে যাবে না তো। অনন্যার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কিছু বলো মা, সবাই তোমার উত্তরের অপেক্ষায়। অনন্যা রিফাতকে আবার দেখে নিল। এখনো মানুষটা তার দিকে তাকিয়ে আছে। অনন্যা দাঁড়িয়ে গেল, তার বাবাকে উদ্দেশ্য করে বলল, আব্বু, তুমি যা ভালো বোঝো আমার জন্য তাই করো, আমার কোনো আপত্তি নেই। উপরওয়ালা যা আমার অদৃষ্টে লিখেছেন তা তো হবে, যেভাবেই হোক। আমি তোমার সিদ্ধান্তে সম্মান জানাই। বলে অনন্যার এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না, চলে গেল তার ঘরে। ড্রয়িং রুমে উপস্থিত প্রত্যেকটা সদস্যর মুখে হাসি ফুটল। রিফাতের বাবা আলহামদুলিল্লাহ বলে জড়িয়ে ধরল অনন্যার বাবাকে।
আলহামদুলিল্লাহ বেয়ার মশাই, মেয়ে আমাদের অবশেষে রাজি হলো। অনন্যার বাবা কান্না করে দিলেন। সবাই বেশ হকচকিয়ে গেল। আমিন বিচলিত হয়ে বললেন, আপনি কাঁদছেন কেন ভাই সাহেব? এমন আনন্দের মুহূর্তে কান্না মানায় না। আমজাদ সাহেব রুহুল আমিনের হাত দুখানা ধরে কাঁদতে কাঁদতে বললেন, ভাই, আমি আমার মেয়েটাকে আবারও সেই অন্যের ঘরে পাঠাচ্ছি। আপনারা আমার মেয়েটাকে দেখে রাখবেন। ওর কোনো ভুল হলে আমার মেয়েটাকে কষ্ট দিয়েন না আমাদেরকে। আমজাদ সাহেবের আর বলতে দিলেন না রুহুল আমিন। তিনি নিজেই বললেন, আপনার ভয় পাওয়া অস্বাভাবিক কিছু নয়, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমার এই দেহে যতদিন প্রাণ থাকবে এই মেয়ে আমার মেয়ে হয়েই থাকবে। আমজাদ সাহেব রিফাতের কাছে কেঁদে কেঁদে বললেন, বাবা, তোমাকে নিয়ে আমার কোনো ভয় নেই, তবুও বুকটা কাঁপে। আমার রাজকন্যাকে কখনো অবহেলা করো না। অনন্যার বাবা মা ভাই ভাবি সবার চোখে পানি। পানি চলে এলো রিফাতের বাবা মা রত্নার চোখেও। চিন্তা করবেন না আঙ্কেল, সে আমার অনেক সাধনার, আপনি তো জানেন। হ্যাঁ, আমি জানি তোমাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, তবুও ভয় পাই। রুহুল আমি উৎফুল্ল মনে বললেন, তাহলে চলুন ভাই সাহেব, আমার বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলি। রিফাত লজ্জাশরমের মাথা খেয়ে মুরব্বীদের মাঝখানে বলে ফেলল, যত যাই করুন, দেরি করা কিন্তু চলবে না। ম্যাডাম রাজি হয়েছে মানে যত তাড়াতাড়ি সম্ভব দিন ঠিক করা চাই। অনন্যা এতক্ষণ পর্দার আড়ালে দাঁড়িয়ে কান পেতেছিল ড্রয়িং রুমের সকলের কথায়। রিফাতের কথা শুনে তাকে বিড়বিড়িয়ে নির্লজ্জ উপদিতি দিয়ে সেখান থেকে সরে গেল। আকাশে গোল থালার মতো বড় চাঁদ উঠেছে। রাতের অন্ধকারও ধরেনি কেমন অদ্ভুত আলোকিত, যেন চারপাশে মায়াবী আবেশে ভরে গেছে। চারপাশে কোনো কোনো কালো হাহাকার নেই, আছে এক ধরনের মায়াবী সুখ, যেন আগামী দিনের সুখের বার্তা। সেই সিগ্ধ চারটে দিকে এক নজরে তাকিয়ে আছে অনন্যা। সময় অনুমানিক রাত 12টা। অনন্যার এমনটাই ধারণা, কারণ সে 11টা নাগাদ ছাদে এসেছিল। অনেকটা সময় পেরিয়ে গেছে, ঘন্টাখানিক তো হবেই। সে তার জীবনের সমীকরণ নিয়ে ভাবছে। 25 থেকে 26-এ পদার্পণ করলো তার বয়স। প্রতিষ্ঠিত সমাজে এই বয়সটা বিয়ের জন্য তেমন কিছু না, তবে বাঙালিদের ক্ষেত্রে উল্টো, 20তেই মেয়েরা বুড়ি হয়ে যায়। সেখানে অনন্যা 10 বছর বিবাহিত জীবন কাটিয়েছে স্বামী ছাড়াই। এখন আবার সে নতুন জীবনে নতুন বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। আবার কিছু নতুন অনুভূতি তৈরি হবে, সব কিছু নতুন করে। পুরনো স্মৃতি বহু আগে মাটি চাপা দিয়েছে, তবুও মাঝে মাঝে তার হাতছানি দেয়। বেশ কয়েক মিনিট হলো রিফাত এসে দাঁড়িয়েছে অনন্যার পাশে। ভীষণ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে তার প্রিয় নারীকে। মানুষকে চোখ জোড়ায় ভীষণ হতাশা, কিছুটা আফসোস। সে এতটাই অন্যমনস্ক যে এটাও বুঝতে পারছে না কেউ একজন পায়ে হেঁটে এসে তার পাশে দাঁড়িয়ে রয়েছে। রিফাত খানিক জোরে গলা খাঁকিয়ে দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। চমকে উঠল অনন্যা। পাশ ফিরে রিফাতকে দেখে নিজের বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। কণ্ঠে খানিক গম্ভীরতা মিশিয়ে অনন্যা বলল, আপনি এই সময় এখানে? ভয় পেয়েছেন? চমকে গিয়েছি। সে যাই হোক, আপনি বিশ্রাম না নিয়ে এখানে কি করছেন? সে একই প্রশ্ন তো আমারও। আপনিও তো বিশ্রাম না নিয়ে এখানে এসে চাঁদের সাথে দুঃখ বিলাস করছেন। তাদের সাথে দুঃখ বিলাস? তাই তো মনে হচ্ছে। সমস্যা নেই, আপনি এখন একা আছেন, আপনারা তো কোনো সঙ্গী নেই, সুতরাং আপনি চাঁদের সঙ্গে দুঃখ বিলাস করেন। পরবর্তীতে না হয় আমি আর আপনি একসাথে মিলেমিশে চন্দ্রবিলাস করব। আপনার কি কোনো কাজকর্ম নেই? আপনি অযথাই আমাকে বিরক্ত করছেন। আপনি বিরক্ত হচ্ছেন বুঝি? কোনো সমস্যা নেই, আপনার বিরক্ত মাখা চোখ জোড়া ভীষণ সুন্দর দেখায়। আশ্চর্য তো! যে আশ্চর্য হওয়ার কিছু নেই। আপনি চাঁদের সঙ্গে দুঃখ বিলাস করছেন, কিন্তু আপনার আর চাঁদের দূরত্ব তো অনেক। চাঁদকে ছোঁয়া যায় না, তবে আপনি হাত বাড়ালে এই রিফাতকে ছুঁতে পারেন। অমাবস্যা কিংবা কালো মেঘের চাঁদ আড়াল হয়ে গেলে আপনি চাঁদকে খুঁজে পাবেন না, তবে নিকষ কালো অন্ধকারের হাত বাড়ালেই আপনি আমাকেই পাবেন। আপনাকে খুঁজতে হবে না, কারণ আমি নিজেই আপনাকে ধরে রাখবো। তার চোখ জোড়া বন্ধ করে নিল। রিফাতের কথাগুলো বারবার তার কানে বাজছে। সে তো একজনকে ভালোবেসেছিল। তার ভালোবাসাটা ছিল বৌদ্ধ ভালোবাসা, স্বামীর প্রতি ভালোবাসা, অথচ কোনো প্রেমালাপ হয়নি, কোনো আবেগ দেওয়া নেওয়া হয়নি। তবুও ভাবনা চলে আসে সেই স্মৃতি। রিফাত দেখলো অন্যমনস্ক অনন্যার চোখ বন্ধ জোড়া। মনে মনে আড়ালো, আমি আপনাকে ভীষণ ভালোবাসবো। একদিন আমার ভালোবাসা আপনার অতীতের বিষাক্ত স্মৃতি মুছে দেবে। হয়তো মনে পড়বে, তবে মনে পড়লে আপনি শোক অনুভব করবেন। আমি আপনাকে এতটাই ভালোবাসবো, আপনি ভাববেন এই ভালোবাসা পাওয়ার জন্য আপনার বিষাক্ত অতীত ছিল। আপনারা রিফাত অনন্যাকে একটুখানি রাগাতে খানিক লজ্জা দিয়ে বলল, বলছিলাম তো
এই এইভাবে আপনি ঘরে চলে গেলেন, সম্পূর্ণ আলোচনাটা শুনলেন না? অনন্যার চোখ মেলে তাকালো রিফাতের দিকে। গুরুজনের মুরব্বীদের আলোচনা শোনার কি আছে? ও আচ্ছা, তাই নাকি? তাহলে পর্দার আড়ালে কি ছিল? অনন্যা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল, চোখ জোড়া বন্ধ করে নিল। রাগ এবং লজ্জা মিলিয়ে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। বিড়বিড় করে আওড়ালো, বিরক্তিকর একটা লোক, সব দিকে নজর রাখতে হবে। অনন্যা আস্তে করে বলল, সেটা রিফাতের কান পর্যন্ত পৌঁছালো। রিফাত নিজেকে অনন্যার কাছাকাছি নিয়ে আস্তে করে বলল, আপনি ভুল বলছেন, আমি মোটেও ক্যারেক্টারলেস নই। আমার নজর শুধু আপনার দিকেই। আশ্চর্য তো, আমি কখন আপনাকে ক্যারেক্টারলেস বললাম? ও আচ্ছা, তার মানে আপনি আমাকে ভালো বলবেন? আপনি একটা বিরক্তিকর লোক, বলি অনন্যা সেখান থেকে চলে গেল। রিফাত তার যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো। নতুন ভোরে সোনালি আলো নিয়ে পূর্ব আকাশে সূর্য উঁকি দিতে সবাই সবার নিত্য কর্মব্যস্ততায় ছুটেছে। রিফাতকেও তার পরিবার নিয়ে ফিরতে হবে। গতকাল রিফাতের পরিবার কোনোভাবেই ছাড়েনি অনন্যার পরিবার। বিয়ের দিনক্ষণ ঠিক করে এসব কিছু আলাপ আলোচনা করে উঠতে 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 তাদের রাত হয়ে গিয়েছিল। যেহেতু তারা আত্মীয় হওয়ার পথে, এছাড়াও মেয়ের বান্ধবীর বাড়ির মানুষ, তারা তো আপনজনই। তাদেরকে ছাড়াতে নারাজ অনন্যার পরিবার। অজ্ঞাত রিফাতের রাতটা অনন্যাদের বাড়িতে কাটাতে হলো। এতে অবশ্য রিফাতের জন্য মন্দ হয়নি। রত্নার খুশি তো আকাশ ছোঁয়া। প্রিয় বান্ধবী ভাইয়ের বউ হয়ে তার বাড়িতে যাচ্ছি। তারা একে অপরের একসাথেই থাকবে, একই বাড়িতে একই টেবিলে প্রতিদিন খাবার খাওয়া হবে। আনন্দে রত্না আত্মহারা। আগামী 15 দিন পরে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে। এতটা সময় রিফাতের কাছে অনেক মনে হয়েছিল। তা নিয়ে মুরব্বীদের মধ্যে খানিক হাসির রোল পড়ে গিয়েছিল। বেগম পারেন না ছেলের কান টেনে মুছতে ধরেন। কি নির্লজ্জ ছেলে হয়েছে তার! সবার হাসিতে অবশ্যই রিফাত লজ্জায় পড়ে গিয়েছিল। আমতা আমতা করে বলেছিল, না মানে আমি বলতে চাচ্ছি, উনি যদি আবারও ওনার মতো মত বদলে ফেলেন, ভয় হয়তো নাকি? মানসুরা বেগম হেসে বলেন, মত বদলে ফেলবে মানে? একবার যখন মত দিয়ে দিয়েছে তখন মত বদলে ফেলার কোনো উপায় নেই। আমরা এক মুখে দুই কথা মানব নাকি? এমন কিছু হলে আর অনুষ্ঠান করার প্রয়োজন পড়বে না। একেবারে সোজা তুলে নিয়ে যাবি আমার বাড়িতে। মানসুরা বেগমের কথা শুনে অনন্যার বাবা মার চোখে পানি জমে তার ভাই ভাবিদের চোখেও। রিফাতের পরিবার জানিয়ে দেয় যে বর কনে শপিংয়ে যেন তারা নিজেদের মতো নিজেরাই করে ফেলে। মুরব্বিটা না হয় মুরব্বিরাই সামলে নেবে। এরপর তারা ফিরে যায় যে যার কর্মস্থলে। অনন্যাকেও যেতে হয়, তার স্কুল রয়েছে। দুই পরিবার তাদের দুই প্রিয় সন্তানের জন্য আয়োজন করতে লেগে পড়ে। হাতে সময় 15 দিন হলেও সেটা নিতান্তই তাদের কাছে কম মনে হচ্ছে। অনন্যার পরিবারে রাজীবের পরিবার নিয়ে একটা ক্ষোভ আছে অবশ্যই। অনন্যা ভাইয়ের সিদ্ধান্ত নিয়েছে একটা কার্ড তারা রাজীবদের বাড়িতেও পাঠাবে। সেদিন অনন্যাকে যখন তার ভাইয়েরা মিলে নিয়ে আসছিল, তখন রাজীব অনন্যার ভাইয়ের কাছে বেশ অহংকার নিয়ে বলছিল, আমার মা তো আপনার বোনের জন্য ভালো কিছু করছিল। ডিভোর্সি মেয়েদের এই সমাজে কোনো দাম থাকে না। বিয়ে দিতে গেলেও সেই তো বিবাহিত কোনো পুরুষের কাছেই বিয়ে দিতে হবে। সেদিন অবশ্য অনন্যার দুই ভাই তাকে চড় থাপ্পড় মারতে ভুলেনি। এছাড়া তাদেরকে এও বলে এসেছিল, আল্লাহ প্রতারকদের কখনো ছাড় দেন না, আর যারা সয়ে যায় তাদের জন্য আল্লাহ উত্তম উপহার রাখেন। আমার বোন তোমাদের ছেড়ে দিয়েছে বলে ভেবো না রব তোমাদের ছেড়ে দিবেন। অনন্যার মা অবশ্য মেয়ের প্রাক্তন শ্বশুরবাড়ির মেয়ের বিয়ের খবর পাঠাইয়ে নাড়াচ্ছিলেন। তার ভয় হয় শয়তান নজর বড্ড খারাপ। পরবর্তী অবশ্য রিফাতের বাবাই নিজে থেকে ফোন করে জানালেন যে ওই সন্তানদের একটা খবর পাঠাতে। প্ল্যানটা অবশ্য রিফাতের। দেখতে দেখতে বিয়ের দিনক্ষণ এগিয়ে আসে। অনন্যার ভাইয়েরা ঠিক 2 দিন আগে অনন্যার বিয়ের কার্ডটা পার্সেল করে সেই বাড়িতে পাঠিয়ে দেয়। অনন্যাও চলে আসে নিজ বাড়িতে। 2 দিন বাদে তার গায়ে হলুদ, বিয়ের অনুষ্ঠান। রত্নাকে সে বলেছিল, কী রে বান্ধবী, বিয়েতে থাকবি না? বান্ধবীর বিয়ের গেট ধরবি না? হ্যাঁ অবশ্যই, কেন নয়? আমাকে ভেবেচিন্তে এগোতে হবে, কারণ তোর যেদিন বিয়ে সে একই দিনে আমার ভাইয়েরও বিয়ে। অনন্যা রত্নার কথা শুনে খানিক হেসেছিল। বলল, তাহলে চল আমার সাথে বান্ধবীর বিয়েতে না হয় যাবি। ভাইয়ের বিয়েতে তো আর নিজে ভাইয়ের বরযাত্রী গেট ধরতে পারবি না। হ্যাঁ অবশ্যই, কেন নয়? আমাকে ভেবেচিন্তে এগোতে হবে, কারণ তোর যেদিন বিয়ে সেই একই দিনে আমার ভাইয়েরও বিয়ে। অনন্যার রত্নার কথা শুনে খানিক হেসেছিল। বলল, তাহলে চল আমার সাথে বান্ধবীর বিয়েতে না হয় যাবি। ভাইয়ের বিয়েতে তো আর নিজে ভাইয়ের বরযাত্রী গেট ধরতে পারবি না, সে তুই আমার উপরেই ছেড়ে দে।
ভাইয়ের বিয়েতেও থাকবো, বান্ধবীর বিয়েতেও থাকবো, তোর গায়ে হলুদের দিন ঠিক সময় মতো চলে যাব। আর হলুদ তোকে সাজাবো, কিন্তু তুই আগে থেকে একদম সেজে রেডি হয়ে থাকবি না। আমি গিয়ে তোকে সাজাবো, তারপরে তোর হলুদের অনুষ্ঠান হবে, তোর বিয়ের অনুষ্ঠান হবে, মনে থাকে যেন। অনন্যাদের বাড়ির চারপাশের আলোয় ঝলমল করছে, লাল নীল আরও বিভিন্ন কালারের মরিচবাতি ঝিকিমিকি করছে। অনন্যার দুই ভাই অনিক অপূর্ব যথাসাধ্য আয়োজন করার চেষ্টা করেছে। আত্মীয় স্বজনের বাড়ি ঘর পরিপূর্ণ। অনন্যার পরিবার তাদের আসা সকল আত্মীয় স্বজনকে অনুরোধ করে বলেছে যেন অতীত নিয়ে কোনো কথা না বলে। অতীতের কথা বলে যেন কেউ সহানুভূতিমূলক কথাবার্তা না বলে। মেয়েটাকে যেন কোনোভাবেই হাসি খুশি আর বুকে কষ্ট নিয়ে থাকতে না হয়। বাঙালি সমাজের কিছু মানুষকে যতই সাবধান বানিয়ে দেওয়া হোক, যতই বলা হোক, তাদের মুখ থামানো যায় না। কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ভীষণ বুদ্ধিমান ভাবে, অথচ তারা নির্বোধ বেহায়া। তবুও পাড়া প্রতিবেশীদের মধ্যে টুকটাক আলোচনা চলে, বিবাহিত মেয়েরও আবার এত ভালো সম্বন্ধ। নিশ্চয় রূপ দেখে ভুলে গিয়েছে, নয়তো মেয়ে শহরে গিয়ে কোনো সম্পর্কে জড়িয়েছে। অথচ তারা জানেই না মেয়েটাকে মানাতে তাদের ঠিক কতটা অপেক্ষা করতে হয়েছে, মেয়েটাকে ঠিক কতটা সময় দিতে হয়েছে। আর তাদের নোংরা মনে চিন্তা ভাবনা মেয়েটাকে নিজের নাকি সম্পর্কে জড়িয়েছে। এমন মনোভাব থেকে কিছু নোংরা মনের মানুষ কখনো বের হতে পারবে বলে মনে হয় না। তাদের কাজই হচ্ছে না জেনে না বুঝে মানুষকে তিরস্কার করা, মানুষ নিয়ে হাসা। অনন্যার বাবা আমজাদ হোসেনও মেয়ের বিয়েতে কোনো রকম কমতি রাখতে চান না। মাঝে মাঝে চোখের পানি ফেলছেন, নিজের ভুলের কথা মনে করে। অনন্যার নজরে এলো তার বাবার অপরাধ মাখা চোখের দৃষ্টি। অনন্যা তার বাবাকে নিজেই বুঝিয়েছে যেন সে এই ব্যাপারে আর না ভাবে, হাসি খুশিভাবে সামনের দিকে এগোয়। কুরিয়ার থেকে খবর এসেছে রাজীব নামে যে ঠিকানা একটা পার্সেল পাঠানো হয়েছে সেই বাড়িটা তালাবদ্ধ। ওই বাড়ি থেকে সেদিনই বের হওয়ার পর অনন্যার পরিবার আর তো ওর মুখে হয়নি, তাই তারাও জানে না রাজীবদের বাড়ির বিয়ের কার্ড পাঠানো হয়েছে, তা অনন্যা জানতো না। মা বাবা ভাই ভাবিদের কানাঘুষায় কোনোভাবে তার কাছেও চলে এসেছে কথাটা। বড়োভাবেকে জোর করে অনন্যা জানতে পারলো এমন প্ল্যানটা রিপাতে ছিল। অনন্যাও ভাবলো কার্ডটা তাদের হাতে পৌঁছলে সেদিন রাজীবেই সেই কথাটা জবাব হতো। অনন্যা ভাবলো, ভেবে তার ননদের নাম্বারটা বের করলো, ফোন করলো তাকে। যেই বাড়ি থেকে বের হয়ে আসার পর 6 মাস পর অনন্যার প্রাক্তন ননদ ফোন করেছিল, সেখান থেকে নাম্বারটা সেভ করে রেখেছিল অনন্যা। সেদিন অনন্যা ননদ রিহান ফোন করে ভীষণ কেঁদেছিল, মা ভাইয়ের হয়ে বারবার ক্ষমা চেয়েছিল। অনন্যা রিহানকে সবসময় বড় বোনের মতোই দেখেছে। রিহানা অনন্যাকে বিয়ের পর থেকে বেশ ভালোবাসতো, অন্য সব ননদের মতো ছিল না। সেদিন রিহানা বলেছিল, আমি আরও আগেই তোমাকে ফোন করতাম, মা ভাইয়ের কর্মকাণ্ড লজ্জায় করতে পারিনি। অনন্যা অবশ্য তাকে সান্ত্বনা দিয়েছিল, বলেছিল, আপু তুমি আমার বড় বোনের মতো, তুমি কোনো অন্যায় আমার সঙ্গে করনি, তাই তোমার সংকোচবোধ করার কোনো কারণ নেই। রিহানা তাকে বলেছিল, তুমি ভীষণ ভালো মেয়ে, তুমি সামনে এগিয়ে যাও, নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু আছে। অনন্যার উত্তর ছিল, আমি ভালো আছি আপু, আমি এখন কিছুটা সময় নিজেকে দিচ্ছি এবং নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তুমি চিন্তা করো না। তুমি কেমন আছো? তোমার পরিবার কেমন আছে? রিহানা সেদিন তার পরিবারের কথাটা এড়িয়ে গিয়ে শুধু বলেছিল, আমি ভালো আছি, তুমি ভালো থেকো, আল্লাহ তোমার ভালো করবেন। এরপর আর কথা হয়নি, হয়তো রিহানার সংকোচবোধের কারণে ফোন দিতে পারেনি, আর অনন্যার সময় হয়ে ওঠেনি, অথবা ইচ্ছে করে দেয়নি, হয়তোবা দিতে চাচ্ছিল না। আজ সেই নাম্বারটায় অনেকগুলো দিন পর ফোন করলো অনন্যা। প্রথমবার কেটে যাওয়ার পর পরবর্তীবার আবার ফোন দিল অনন্যা। এবার রিসিভ হয়ে ওপাশ থেকে সালামের ধ্বনি বেশি এলো। অনন্যা ও সালামের জবাব দিয়ে জানতে চাইল, কেমন আছো আপু? রিহানা খানিক সময় নিয়ে বলল, ভালো আছি। সেদিনের পর তো আর কখনো মনে করলে না আপু, ভুলে গেলে? তোমাকে ভোলা যাবে কখনো? তুমি যে ছিলে আমাদের ঘরের আলো, নিজ হাতে ভেঙে ফেলেছে। তোমাকে আমার মনে পড়ে গো বোন, কি বলবো আমি তোমাকে ফোন দিয়ে। এবার তোমার কথাই বলো, কেমন আছো তুমি? ভালো আছি, তোমাকে একটা কথা বলবো বলে ফোন করেছিলাম। বলো। তোমাদের বাড়ি তালাবদ্ধ, আন্টি বাড়িতে থাকেন না? রানা হয়তো অনন্যার কথা শুনে তাচ্ছিল্য হাসলো, আফসোস করলো তার মায়ের জন্য। একটা সময় যে মেয়েটা আম্মা আম্মা বলে মুখে ফেনা তুলতো, আর সেই আন্টি বলে ডাকছে। আবার অবাক হলো অনন্যার কথা শুনে, তাদের বাড়ি যে তালাবদ্ধ সেটা অনন্যা কিভাবে জানলো? অনন্যা তো মুখ হওয়ার কথা নয়।
তবে রিহানা কিছু বলতে পারলো না, চুপচাপ রইল। অনন্যা নিজে থেকেই বলল, আসলে আপু ওই বাড়িতে আমার ভাইয়েরা একটা পার্সেল পাঠিয়েছিল। আর আমার কথাগুলো শুনে তুমি রাগ করো না, কষ্ট পেও না। আসলে আপু আমার বিয়ে ঠিক হয়েছে, সে কার্ড পার্সেল করে পাঠিয়েছিল। আসলে তোমার ভাই সেদিন বলেছিল আমার কখনো ভালো পরিবারে বিয়ে হবে না, তাই হয়তো তারা রাগ করে এমনটা করেছে। যাই হোক, পার্সেলটা তো পৌঁছাতে পারেনি। আমি চাই তুমি আমার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার বিয়েতে উপস্থিত থাকো। আমার বড় বোন হিসেবে। আগামীকাল হলুদ, পরশুদিন আমার বিয়ে। আগামীকাল আসতে না পারলেও পরশুদিন তুমি অবশ্যই আসবে আশা করছি। দুলাভাইকে সাথে নিয়ে অবশ্যই তুমি আসবে। রিহান কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ইনশাল্লাহ আসবো। রাত পোহালে অনন্যার হলুদের আয়োজন শুরু হলো। অনন্যা এক কথা বলেই, রাতের বেলা কোনো আয়োজন যেন না হয়, এই হলুদ যেন দিনের বেলায় শেষ করা হয়। সে দিনের বেলায় হলুদ মেখে গোসল করে ফ্রেশ হয়ে যাবে। রাতের বেলা এই ঝামেলা হচ্ছে মোটেও নেবে না। দিনে দিনে হলুদ মাখামাখি করে ফ্রেশ হয়ে সারা রাতেই সবাই মিলে মেহেদি পড়বে। সবাই অনন্যার এই কথাই মেনে নিল। খুব ভোরে রিফাতের বাড়ির হলুদের অনুষ্ঠান হলো। রিফাতকে গোসল করিয়ে রত্না দ্রুত চলে এলো অনন্যাদের বাড়িতে। অনন্যা অপেক্ষা করছিল রত্নার জন্য। রত্না এসে তবে অনন্যাকে সাজিয়ে গুছিয়ে হলুদের স্টেজে নিয়ে গেল। অনন্যার বাবার ছোটোখাটো বাড়িটার সামনে ছোট্ট একটা উঠোন রয়েছে। বাড়ির চারপাশে বাউন্ডারি দেওয়া। সে উঠোনে অনন্যার হলুদের আয়োজন করা হয়েছে। রিফাতের ভীষণ ইচ্ছে, তারে তো সাধনার বউকে সে প্রথম হলুদ লাগাবে, অথচ তাকে কেউ অনন্যার হলুদে যাওয়ার কথা বললই না। রিফাত নিজের লজ্জা শরম ভুলে তার মা বাবাকে বলেছিল, আমি অনন্যাদের বাড়িতে যেতে চাই অনন্যাকে হলুদ লাগানোর জন্য। আমার বউ আমার আগে হলুদ লাগানো উচিত। মনসুরা বেগম বেশ বিরক্ত হন ছেলের অবস্থা দেখে। বিরক্ত নিয়ে বলেন, আশ্চর্য ছেলের তো তুই, বউটা তো তোরই, সারা জীবন তোকে যত খুশি হলুদ মাখাস। আজ আর কালকে দিনটা অত্যন্ত অপেক্ষা কর বাবা। আজকে ওই বাড়িতে গিয়ে তুই হলুদ মাখাবি, তোর লজ্জা লাগবে না? এতে লজ্জার কি আছে? এটা তো আমারই হবু শ্বশুরবাড়ি, যার বিয়ে হচ্ছে সেও আমার হবু বউ। তাছাড়া আমি তো ওই বাড়ির প্রধান অতিথি, আমাকে ছাড়া তো আর তোর মেয়ে বিয়ে দিতে পারবে না। আর প্রধান অতিথি হয়ে আমি বিয়ের কনেকে একটু হলুদ লাগাবো না, তা হয়? মনসুরা বেগম ছেলের লজিক শুনে হাঁ হয়ে গেলেন। রুহুল আমিন শব্দ করে হেসে ফেললেন, বললেন, এই না হলো আমার শিক্ষিত ছেলে? অবশ্যই তুমি এই বাড়ির প্রধান অতিথি এবং তোমার আগেই যাওয়া উচিত। মনসুরা বেগম বিরক্ত হয়ে বললেন, এই তুমি চুপ করো তো। আর এই যে আমার রাজপুত্র, তুই আমাকে বিরক্ত করিস না তো। এখান থেকে যা, গিয়ে যা ইচ্ছে কর, বেশরম ছেলে একটা। আজকে দিনটাও মেয়েটাকে একটুখানি স্বস্তি দিবি না? যে যাই বলুক, রিফাত দমে যাওয়ার পাত্র নয়। তার মা এখন কাজ করছে, তাই সে এক ফাঁকে মায়ের ঘরে গিয়ে একটা বোকরা নিয়ে সেটা পরেই চলে গেল। যার অনন্যা বাড়িতে বাড়ি। অবশেষে সরাসরি বাড়ির ভেতরে ঢুকে পড়েনি, গেট থেকে বার কয়েক ভিতরে উঁকে দিয়েছে উঠানে। উঠানে মেয়ে মানুষের ভিড়। এতগুলো মেয়ের মধ্যে সে যদি ধরা পড়ে যায়, তাহলে ব্যাপারটা আসলে লজ্জায় হয়ে যাবে হলো রিফাতের কাছে। তবুও হেরে যাওয়া চলবে না, হলুদ সে আর সবার আগে লাগাবেই। বাড়ির সামনে সে চক্কর দিচ্ছে, যা অর্ণবের চোখে পড়লো। অর্ণব এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, চাচি আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আসুন ভিতরে আসুন, গিয়ে বসুন, ওখানে মহিলারা সবাই রয়েছে। নিজের সম্মতির মুখে চাচির ডাক শুনে থমথম খেয়ে গেল রিফাত। গলাটা একটু চিকন করার চেষ্টা করে বলল, না না সমস্যা না, ওখানে প্রচুর ভিড়, তাই এখানে একটু হাঁটাহাঁটি করছি। তাহলে আপনি বরং ঘরে গিয়ে বসুন, চলুন আমি আপনাকে বসার ব্যবস্থা করে দিই। আরে না না, আমি ঠিক আছি। রিফাত গলাটা চিকন করার চেষ্টা করলো। অর্ণব খানিক অন্যরকম লাগলো, তাই সে চোখ ছোট ছোট করে পর্যবেক্ষণ করতে লাগলো রিফাতকে। অর্ণব কিছু বলতে যাচ্ছিল, তৎক্ষণাৎ তার ডাক এলো বাড়ির ভেতর থেকে। তাই সে আর বলার কোনো সুযোগ পেল না। তবু তড়িঘড়ি করে বলে গেল, চাচি আপনি ভিড়ে আসুন, বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বাড়ির উঠান থেকে হই হুল্লোড়ের শব্দ আসছে। অনন্যাকে হলুদ মাখানো হবে এক্ষুনি। রিফা ধীর পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। সবার আড়ালে কোনো রকম নিজের মোবাইলে অনন্যার একটা ছবি তুললো। বাকিও তুলেছে, রত্নাও তুলেছে, আর আরও কাজিন বোনেরা তুলেছে। ভাবলো তাদের থেকে নেওয়া যাবে। রত্না গিয়ে অনন্যার মাকে ধরে আনলো অনন্যাকে আগে হলুদ মাখানোর জন্য। এরপর তারা সবাইকে হলুদ মাখাবে। অনন্যার মা আকলিমা বেগম যখনই মেয়েকে হলুদ মাখানোর জন্য হলুদের বাটিটা হাতে নিলেন, রিফাত তড়িঘড়ি করে তার কাছে গিয়ে বলল, মা জননী আমি মেয়েটাকে আগে হলুদ লাগাই। কী সুন্দর মুখখানা, যেন দিনের বেলায় উঠোনের চাঁদ এসে বসেছে।
মা জননী, আমি মেয়েটাকে আগে হলুদ লাগাই। কি সুন্দর মুখখানা, যেন দিনের বেলায় উঠানে চাঁদ এসে বসেছে। রত্না চিল্লিয়ে বলে উঠল, একদম না আন্টি, কনের মা, আর সে অনুযায়ী অবশ্যই আন্টি আগে হলুদ মাখাবে। আপনি কোথাকার কে বলুন তো কাকিমা? রিফাতের মাথা ভনভন করে উঠল, বিড়বিড়িয়ে বলল, কাকিমা? রত্না কিছু একটা মনে করার ভঙ্গিতে চোখ ছোট ছোট করে রিফাতের দিকে তাকিয়ে বলল, আপনার কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগছে। তাছাড়া আপনার পরনের বোকরাটা একদম পরিচিত লাগছে আমার। অবশ্য একই বোকরা অনেকেই হতে পারে। আকলিমা বেগম বলেন, আহ মা, রত্না, উনি মুরব্বী মানুষ বলছেন যখন, তখন না হয় উনি বরং আগে হলুদটা লাগাক। হলুদ আগে পরে দেওয়া নিয়ে কোনো নিয়ম কারণ আসলেই নেই। এগুলো কুসংস্কার। না না আন্টি, এটা নিয়মের ব্যাপার না। আপনি না মা, আপনি আগে লাগাবেন। আপনার অধিকার বেশি, তাই আপনি আগে লাগাবেন। উনি তারপর না হয় লাগাবেন। রিফাত মনে মনে আওড়ালো, উফ, এটা কি আমার নিজের বোন নাকি কুড়িয়ে পাওয়া বোন? না না, আমার বোন তো আর জানে না যে এটা আমি। আকলিমা বেগম নরম স্বরে বলেন, থাকেন না মা, উনি বরং আগে হলুদ লাগিয়ে দিন। এরপর আকলিমা বেগম রিফাতের দিকে হলুদের বাড়িটা এগিয়ে দিয়ে বলেন, এই নিন, আপনি বরং আগে লাগান। আর দোয়া করুন মেয়েটা যিনি সুখী হয়। আশেপাশে অনেকেই যার যার মতো ভিডিও করছে, ছবি তুলছে। রত্না তার মোবাইলে আর এক কাজিন দিয়ে সব সময় তার পেছনে লাগিয়ে রেখেছে, যেন প্রত্যেকটা মুহূর্ত ছবি তোলা হয়, ভিডিও করা হয়। রিফত বিজয়ের হয়ে আকলামি বেগমের থেকে হলুদের বাটিটা নিয়ে অনন্যার গালে হলুদ মাখিয়ে গিয়ে তার নজর আটকে যায় তার প্রিয় নারীর চোখে, মায়াবী মুখে। সে খানিকক্ষণের জন্য ভ্রমে আটকে যায়। রত্না বিরক্ত হয়ে চিল্লিয়ে বলে, আরে কাকিমা, আপনি তো অনন্যার দিকে তাকিয়ে আছেন, এইবার তাকিয়ে আছেন, নজর লেগে যাবে তো। অনন্যার মায়ের দিকে তাকিয়ে বলে, আন্টি, উনি কি আপনার পরিচিত? দেখো তো, পরিচিত মনে হচ্ছে না, হয়তো আশেপাশের কেউ। রত্না চিনে নিতে রিপাতের হুঁশ ফিরে আসে। নিজেকেই নিজে বোঝায়, রিপাত ফুল কুল করলে তাকে দেখে আর অনেক সময় পাবে। এখন ধরা পড়ে গেলে মান ইজ্জত আর থাকবে না। নিজেকে নিজে বুঝিয়ে রিপাত হাতে হলুদ নিয়ে অনন্যার গালে মাখিয়ে দেয়। মুখে বলে, সুখী হও রমণী, স্বামী সন্তান নিয়ে বহুদূর এগিয়ে যাও, দীর্ঘায়ু হোক তোমার। রত্না শুরু থেকেই রিফাতকে সন্দেহজনক লাগছিল। বোকরাটাও তার পরিচিত, তার মায়ের বোকরার মতো একদম সেম টু সেম। কণ্ঠস্বরটাও কেমন যেন অদ্ভুত পরিচিত। তাই তার তীক্ষ্ণ নজর রিফাতের উপরই ছিল। শুরু থেকে রিফাতের হাত দুটো হিজাবে আগলে ছিল বলে দেখতে পায়নি রত্না কিংবা অন্য কেউ। হলুদ দিতে গিয়ে হাতটা বের করে আসায় রত্নার চোখে ধরা পড়ে যায় অন্য কিছু। রত্নার মনে হচ্ছে এটা কোনো মেয়েদের হাত হতেই পারে না। তবে উপরের হাতের পরিচিত একটা দাগ দেখে রত্না সম্পূর্ণ শিওর হয়ে যায় যে এটা তার ভাই। ততক্ষণে সেখানে আরও সকল মুরব্বীরা উপস্থিত হয়েছেন। অনন্যা দুই ভাবি একে অপরের সঙ্গে ফিসফাস করছে। হ্যাঁ রে, ছোট মহিলাকে কেমন অদ্ভুত লাগছে না? হাড়টা দেখে কেমন যেন পুরুষ পুরুষ মনে হচ্ছে। ওনার মুখখানা একবার দেখতে পেলে খুব ভালো হতো। ঠিক বলছো বড় ভাবি, আমি বরং ওনার মুখটা দেখার ব্যবস্থা করি। বেশ, তো দেখ না পারিস কি না? অনন্যা ছোটোভাবে এগিয়ে যায় বোকরা পড়া মহিলাটির মুখটি দেখার জন্য। রত্না ভাবছে, এতগুলো মানুষের সামনে তার ভাইকে যে লজ্জা দিবে, কি দিবে না। আবার ভাবছে এমন অদ্ভুতভাবে আসছে, যখন এটা সবাই না জানলে ব্যাপারটা কেমন পার্শ্ব পাসপেশোনা লাগবে। রিফাত অনন্যার দুই গালে হলুদ লাগিয়ে দিল। চোখ জোড়া আশেপাশে দেখে নিল কেউ তাকে সন্দেহ করেছে কিনা। মনের চোখে চোখ পড়ে রত্না একটা চোখ টিপ দিল। রিফাত একটা ধাক্কার মতো খেলো, সে ধরা পড়ে গেছে ভেবে। রিফাত তড়িঘড়ি হলুদের বাটিটা রেখে অনন্যার মায়ের সামনে দিয়ে বলল, নিন মা জননী, এবার মেয়েকে হলুদ লাগিয়ে মন ভরে দোয়া করে দিন তার ভবিষ্যৎ সংসারের জীবনের জন্য। অনন্যার ছোটোভাবে সীমা এসে বলল, তা না হয় দেব চাচি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আসুন ভিতরে আসুন, একটু মিষ্টি পানি খেয়ে যান, নিকাপটা খুলে এখানে বসেন, বিশ্রাম করুন। রিফাত এখন পালানোর রাস্তা খুঁজছে, তার কাজ হয়ে গেছে। এখন সে মানে মানে এখান থেকে কেটে পড়লেই বাঁচে। রিফাতের অবস্থা দেখে রত্না মুখ টিপে হাসে, বলে, হ্যাঁ হ্যাঁ ছোটো ভাবি, তিনি আমাদের অনন্যাকে আগেই হলুদ মাখিয়েছে, মানে স্পেশাল কেউ। তাই তাকে আমরা পানি মিষ্টি না খাইয়ে তো ছাড়তেই পারি না। আর এমন স্পেশাল মানুষটাকে আমরা চিনতে পারছি না। এটা তো হতে পারে না। আপনি তার নিকাবটা নিজে খুলে দিন ভাবি, মুরব্বী মানুষের হাত দিয়ে খুলবে। আগামী আপনি সাহায্য করুন।
রিফাত রত্নার দিকে তাকে চোখ দিয়ে রাগ দেখালো। রত্না জিভ দেখে ভেঙচি কাটলো। বাসাতে বলল, আপনারা বরং হলুদ খেলুন, আমি বরং ঘরে গিয়ে বসি, পরে না হয় আমরা দেখা করব। এখানে অনেক আছে, পুরুষরা এসে পড়বে যখন তখন। না না চাচিমা, এখানে তেমন কোনো পুরুষ মানুষ আসবে না, আপনি মুখটা খুলুন বলেই অনন্যার ছোট ভাবে সীমা রিফাতের নেকাবটা খুলে ফেললো।